বাবা তখন বলছে, তোর ভাপা পিঠা তো দারুণ বানিয়েছিস। তোর সন্তান হলে এই পিঠাগুলো তাদের খাওয়াবি। দিদি বলল, তার জন্য অবশ্যই ভালো করে কাজ করতে হবে। পারবে তো তোমার নিজের মেয়ের দায়িত্ব নিতে? বাবা তখন বলল, নিজের মেয়ের দায়িত্ব নেওয়া? এটা যে কত সৌভাগ্য, এটা যে আমার কত পুনর্জন্মের ফল, সেটা তুই কি করে যাবি? এসব কথা শুনে আমার যে নিজের পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। বন্ধুরা, আজকে তোমাদের বলব আমার নিজের চোখে দেখা বাবা ও দিদির গল্প। বুঝতেই পারছো আজকের গল্পটি খুব স্পেশাল হতে চলেছে। তাই আসল মজা পেতে চাইলে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখো। আমার নাম পঙ্কজ। আমার বয়স 23 বছর। আমি কলেজে পড়ছি ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি বরাবরই পড়াশোনায় খুব ভালো, যার জন্য আমি সব সময় পড়াশোনা নিয়ে পড়ে থাকি। প্রেম ভালোবাসা আমার জীবনে কোনো নেশা নয়। আমি সব সময় ভালো কেরিয়ার করার জন্য পড়াশোনা নিয়ে পড়ে থাকি। এটাই আমার লাইফস্টাইল। আমাদের ফ্যামিলি যে জন মেম্বার, আমরা বসবাস করি মোট 3 জন। আমি পঙ্কজ হালদার, বাবা তাপস হালদার। বর্তমানে বয়স 53। আমার বড় দিদি, বর্তমানে তার বয়স 26। নাম দীপা হালদার। এবার আমার দিদির একটু বর্ণনা। দিদি তোমাদের কে? আমার দিদির দেখতে ভালো, মোটামুটি। দিদি সাইজগুলো 34 এবং লম্বায় 5 ফুট 5 ইঞ্চি। গায়ের রং খুব ফর্সা না, খুব কালো নয়, মোটামুটি দেখতে ভালো। কিন্তু একটা আকর্ষণ হলো, খুব মায়াবী মনে হবে। মেয়েটা খুব দুঃখী এবং যে কোনো ছেলে চাইবে একটু আদর করে মেয়েটাকে সুখী করি। সত্যি আমার দিদি খুব দুঃখী, কারণ আমার মা এই বছরে মারা গেছে হার্ট অ্যাটাকে। আমাদের বাড়ির সকল কাজকর্ম মানে আমার মায়ের জায়গাটা আমার দিদি নিয়েছে। সংসারের সব দায়িত্ব আমার দিদির কাছে। আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো, খারাপ বলা যাবে না। আমাদের একটা কাঠের দোকান আছে। আমাদের কাঠের দোকানে বর্তমানে 5 জন কর্মচারী রয়েছে। মা মারা যাওয়ার পর থেকে দিদির সকল দায়দায়িত্ব পালন করছে সংসারের। দিদির সকালে উঠে রান্না বান্না করে দেয়, বাবাকে সকালে চলে যায় দোকানে, আমি খেয়ে দেয়ে কলেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের রুটিন প্রতিদিনের। মা মারা যাওয়ার পর এভাবে আমাদের 1 বছর সংসার চল। কিন্তু 1 বছর পর থেকে বাবার মাথা একেবারে খারাপ হতে শুরু করল। বাবা হঠাৎ হঠাৎ মেজাজ খারাপ করে বাজে বাজে কথা বলে, রেগে রেগে কথা বলে। মানে আমরা যে ছেলে মেয়ে, সে ভালোবাসাটা বাবার কাছ থেকে উঠে গেছে। দিদিও খুব দুঃখ করে আমার কাছে মাঝে মাঝে। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন কলেজ থেকে এসে দেখি বাবা আর দিদি খুব জোরে জোরে কথা বলছে ঘরের ভিতরে। বাবা বলছে, তুমি তোমার সব দায়িত্ব পালন করছিস, তাহলে কেন আমার কষ্ট দূর করতে পারবি না? দিদি কাঁদতে কাঁদতে বলছে, আমি পারবো না, তুমি আমায় মারধর যাই করো, আমি পারব না এই কাজ করতে। বাবা রেগে গিয়ে বলে উঠল, পারবি না কেন? পারবি না বাবার জন্য একটু কষ্ট করতে বলে বাবা দিদির গালে একটা চড় কষিয়ে দিল। দিদি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। আমি এই দেখে আর থাকতে না পেরে বাবাকে বললাম, বাবা তুমি জানোয়ার হয়ে গেছো, কেউ একটা এরকম বড় মেয়ের গায়ে হাত দেওয়া? দিদি এখন কাজ করতে পারবে না, পরে করে দেবে বলে আমি বাবাকে মারতে যাব। দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, ঝগড়াঝাটি করিস না ভাই, চুপ করো, সব ঠিক হয়ে যাবে বলে দিদি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। বাবা ও রাগ করে দোকানে চলে গেল। আমি বললাম, দিদি বাবা এমন কি কাজ করতে দিয়েছে যে তুই করতে পারিসনি? দিদি বলল, তুমি এসব বুঝবে না, পরে ঠিক হয়ে যাবে সব। তারপর আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম বাবা কেমন জেন হয়ে যাচ্ছে। বাবা রাতে বাড়ি ফিরে কারো সাথে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তারপর সকালে বাবা কিছু না খেয়ে আবার দোকানে চলে গেল। আমি যখন খেতে গেলাম, টেবিলের পাশে দিদি বসে বসে কাঁদছে আর বলছে, বাবা খুব রাগ করেছে, বাবা কেন আমাদের সাথে কথা বলছে না বলে দিদি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আমি বললাম, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না দিদি, আমি সন্ধে বেলায় বাবার সাথে কথা বলবো বলে আমি কলেজে চলে গেলাম। বিকালে বাড়ি এসে দেখলাম বাবা বাড়িতে আসেনি। দিদি আর আমি বসে বসে গল্প করছি। দিদি বলেছে, জানিস ভাই, মা মারা যাওয়ার পর থেকে বাবা অনেকটা বদলে গেছে। আমি বললাম, আরে দিদি, বাবা অনেকটা বদলে গেছে। দিদি বলল, সব ঠিক হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তারপর এভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর দেখলাম বাবা একটু স্বাভাবিক হয়ে গেছে। আমারও মনে মনে খুব আনন্দ হচ্ছে যে বাবা সত্যি ভালো হয়ে গেছে। এভাবে কিছুদিন যাওয়ার পর বাবা আর দিদিকে খুব খুশি খুশি লাগে। কোনো ঝগড়াঝাটি নেই, কোনো সমস্যা নেই। নিজেরাই খুব খুশিমনে কাজকর্ম করে বাবাও সকাল সকাল দোকানে চলে যায়।
আবার খুব তাড়াতাড়ি দোকান থেকে চলে আসে। একদিন আমি কলেজে গিয়ে দেখি আমার কলেজের আইডি কার্ডটা নিয়ে আসা হয়নি, যার ফলে আমার তাড়াতাড়ি কলেজ থেকে বাড়িতে ফিরে আসলাম। আইডি কার্ডটা নিতে এসে শুনতে পেলাম বাবা আর দিদির কথা। তখন আমি আমাদের মেন গেটের সামনে এসে দাঁড়ালাম, আর শুনতে পেলাম বাবা বলছে, আর কতক্ষণ লাগবে দীপা? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই শুনে দিদি বলল, সব সময় এত ব্যস্ত কিসের? বাবা বলল, আমি যাব, আমি গেলে মজা দেখাব। এই শুনে তো আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম এই বুঝি বাবা এবার দিদির গায়ে হাত তুলবে। আমি সঙ্গে সঙ্গে দিদির ঘরের দিকে যেতে থাকলাম। গিয়ে শুনতে পেলাম দিদি বলছে, তুমি কিন্তু খুব বাজে হয়ে গেছ। বাবা বলছে, বাজে কথা হয়েছে, দেখাও দেখবি তোর। দিদি তখন বলছে, ও বাবা তুমি আমাকে ছাড়ো। আমি দরজার কাছে গিয়ে দেখলাম দিদির ঘরের ভিতর দরজা বন্ধ, আর দিদির ঘরের ভিতর থেকে শোনা যাচ্ছে, দিদি বলছো আসতে। আমাকে কি তুমি মেরে ফেলে দেবে? এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। বাবা তখন বলল, তোকে কি করি আমি দেখি শুধু। আমি তখন ভাবলাম বাবা মনে হয় খুব রেগে গেছে দিদির উপরে, সেই জন্য আজকে দিদিকে খুব মার মারবে। এই ভেবে আমি দরজার কাছে যেতেই দিদি বলল, আরও খাবো। আমি এই কথাটা শুনেই মতো দাঁড়িয়ে গেলাম দরজাতে, আর হাত দিলাম না, এবং ভালো করে শুনতে থাকলাম এই বিতর্কে ঘটনাটা ঘটছে। বাবা তখন বলছে, তোর ভাপা পিঠা তো দারুণ বানিয়েছিস, তোর সন্তান হলে এই পিঠাগুলো তাদের খাবি। দিদি বলল, তার জন্য অবশ্যই ভালো করে কাজ করতে হবে। পারবে তো তোমার নিজের মেয়ের দায়িত্ব নিতে? বাবা তখন বলল, নিজের মেয়ের দায়িত্ব নেওয়া, এটা যে কত সৌভাগ্য, এটা যে আমার কত পুনর্জন্মের ফল, সেটা তুই কি করে যাবি? এসব কথা শুনে আমার যে নিজের পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তারপর কিছুক্ষণ পর মনটা অন্যরকম হয়ে গেল। ভাবলাম ভিতরে কি হচ্ছে ওটা ভালোভাবে দেখলে ভালো হতো। সঙ্গে সঙ্গে আমি জানালা খুঁজতে থাকলাম। দেখলাম সব জানালা বন্ধ। ঘরের পিছন দিকে যেতে দেখলাম কেরালা খোলা আর পর্দা টাঙানো। তো আমি জানালার কাছে গিয়ে আস্তে আস্তে পর্দাটা একটু সরাতে আমি তো পুরো অবাক, এটা কি হচ্ছে? দিদি মাঝে মাঝে বলে উঠছে, আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো করে খাওয়া ভালো না। তারপর দিদি বলল, বাবা আমি আর দিতে পারবো না। বাবা বলল, সবে তো খাওয়া শুরু করলাম। এই দৃশ্য দেখার পরে আমার নিজের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি কোনো দিন এসব বিষয় চিন্তা করতাম না, কোনো দিন নিজের কাজও করিনি, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আমার মনের ভেতর থেকে কিছু একটা বের হবে, বুঝতে পারছি না কি বের হবে। আর আমার মুখ থেকে অটোমেটিকলি শব্দ হতে থাকল। আমার চোখ তখন বন্ধ। আমার যখন বের হচ্ছে কি যে আরাম লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর নিজেকে হালকা লাগছে। চোখ খুলে দেখি দিদি আমার দিকে চেয়ে আছে। চোখে চোখে পড়তেই আমি মাথা নিচু করে নিলাম, আর ভাবতে থাকলাম, আইডি দিদি কিভাবে? এইসব ভাবতে ভাবতে আবার মাথা তুলে দেখি কাজ আরও বাড়িয়ে দিল। আমি আবারও চোখে চোখ পড়তেই আমি মাথাটা নিচু করে নিজের ঘরে চলে এলাম, এবং কিছুক্ষণ পর আমি বাইরে থেকে ঘরে ঢোকার ভান করে জোরে জোরে কথা বলতে বলতে ঘরে ঢুকলাম, আর দেখতে থাকলাম দিদি। এই দিদি কোথায়? তুই? কিছুক্ষণ পর দিদি বলল, এই তো আমি, বলে মুচকি হাসি দিয়ে চলে গেল বাচ্চা ঘরে। বাবা এসে আমাকে বলল, কি রে তুই কলেজে না গিয়ে এই সময় বাড়িতে? আমিও বাবাকে বললাম, তুমি এই সময়ে দোকানে না গিয়ে বাড়িতেই? কথা শুনে বাবা ঘাবড়ে গেল। বাবা বলল, কাঠ অর্ডার দেওয়ার জন্য কিছু টাকা কম পড়তেই বাড়িতে নিতে এসেছি, বলে বাবা ঘর থেকে বের হয়ে গেল। তারপর আমি আমার ঘর থেকে দরকারি কাগজপত্র নিয়ে আবার চলে গেলাম। কলেজে গিয়ে শুধু চিন্তা হতে থাকল, বাবা আর দিদি এটা কি করছিল? এটা কি সম্ভব? আমি তো নিজের চোখে দেখলাম। তারপর আর কলেজে না গিয়ে সারাদিন একটা গাছের তলায় বসে চিন্তা করতে থাকলাম। বিকালে বাড়িতে এলাম। দিদির সাথে কোনো কথা না বলে আমি আমার ঘরে চলে গেলাম। তারপর শুয়ে শুয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাত 9টা বাজে। দিদি আমাকে ডাকতে এলো এবং বলল, ভাই ভাত খাবি না? চলে আয়, তোর জন্য আমি ভাত বেড়ে রেখেছি। তারপর আমি কোনো কথা না বলে টেবিলে বসে মাথা নিচু করে ভাত খেয়ে নিলাম। বাবা বলল, তোর কি হয়েছে রে, কথা বলছিস না? আমি বললাম, রাস্তায় দেখলাম বাবা আর মেয়ে খুব ঝগড়া করছে। এটা দেখে খুব খারাপ লাগল আমার, যে বাবা আর মেয়ে কিভাবে ঝগড়া করতে পারল। দিদি আমার দিকে চেয়ে মাথা নিচু করে নিল। তারপর আমি কথা না বাড়িয়ে ভাত খেয়ে ঘরে চলে এলাম। তারপর শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসছে না। এমনিতেই দুপুর বেলা ঘুমিয়েছি,
আর অনেকক্ষণ ধরে জীবনের প্রথম কাজ করা, তাই চুপ করে শুয়ে আছি। আর ভাবছি বাবা দিদি এটা কি করছিল, ওদের কি একবারও খারাপ লাগল না এটা করতে? আরও উল্টিয়ে ওরা মজা করে কথাগুলো বলছিল এবং খাওয়া দাওয়ায় মজা নিচ্ছিল। এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেল, তবুও কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ দেখলাম দরজায় ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আমি উঠে দরজা খুলতেই দেখতে পেলাম দিদি এসেছে। আমি বললাম, এত রাতে কি করতে এসেছিস? দিদি বলল, ভাইয়ের ঘরে কি দিদি আসতে পারে না? আমি বললাম, এখন তো ভাইয়ের ঘরে আসার কথা না, এখন তো বাবার ঘরে যাওয়ার কথা তোর। দিদি তখন বলল, তার জন্য তোর কাছে এসেছি। আমি বললাম, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। দিদি বলল, কেন, তুই আমার সাথে কথা বলতে চাচ্ছি না? আমি বললাম, তুই যে বাবার সাথে এই কাজটা করলি, তোর নিজের লজ্জা লাগল না? দিদি তখন বলল যে একবার খাবে হোক, মেয়ে কোনোদিন আর ভুলতে পারবে না সে কথা। তুই যদি চাস তো তোকেও আমি খাওয়াতে চাই। আমি বললাম, ঠিক আছে, ভেবে দেখ তুই কত মধু খাওয়াতে পারিস আমাকে। তারপর দিদির ঘর থেকে বেরিয়ে গেল। তারপর দিন আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে কিছুতেই মন বসাতে পারছিলাম না। ভাবছিলাম আজও হয়তো দিদি আর বাবার যুদ্ধ হবে, তাই কোনো কিছু না ভেবে আমি আবার মজা নিতে চলে এলাম বাড়িতে। এসে দেখি বাড়িতে দিদি নেই, তালা মারা। মনটা ভেঙে গেল। আমি আবার কলেজের উদ্দেশ্যে যে বাড়ি থেকে বের হয়েছি, আবার দেখা হলো। দিদি বললাম, কি ব্যাপার, কলেজে যাসনি, এই সময় তুই বাড়িতে এসেছিস? আমি বললাম, না, ওই কলেজের কার্ডটা ফেলে দিয়েছিলাম, তাই নিতে এসেছি। দিদি তখন বলল, আমি একটু বাজার করতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই কলেজের কার্ডটা নিয়ে চলে যা। আমি আবার মিছিমিছি কলেজের কার্ডটা নিয়ে কলেজে চলে এলাম। বিকালে বাড়ি আসলাম। বাড়ি এসে দিদির সাথে কোনো কথা না বলে চলে গেলাম বন্ধুদের সাথে ঘুরতে। আমার 2টা মুসলিম বন্ধু ছিল আর 2টা হিন্দু বন্ধু ছিল। 4 জনের পরিচয় হল। জুয়েল বয়স 27, বিয়ে করেনি, এখনও কিন্তু অনেক মেয়ে দেখেছে। সেই গল্প তোমাদেরকে পরে বলবো। নাসির বয়স 22, পড়াশোনা করে আমার সাথে, মানে ভালো ছেলে। বাসুদেব 24 বছর বয়স, আমাদের গ্রামে বাড়ি। রবি বয়স 23, আমাদের গ্রামে বাড়ি। এবার 4 জনের যখন একসঙ্গে ঘুরছিলাম, তখন জুয়েল বলে উঠল, আরে পঙ্কজ, তোর দিদির ব্যাপারটা কি বলতো? আমি বললাম, কি ব্যাপার? জুয়েল বলল, তোর দিদিকে কেমন যেন দিনের পর দিন আকর্ষণীয় হয়ে উঠছে। কি ব্যাপার, কোনো ছেলে তুলের সাথে প্রেম করছে নাকি? বলতো দারুণ সুন্দরী হয়ে উঠেছে। আমি বললাম, মুখ সামলে কথা বলবো। আমার দিদির সম্পর্কে একটা বাজে কথা বলবি না। তুই আমার বন্ধু বলে আমি কিছু বললাম না, অন্য কেউ হলে সাটিয়ে একটা চড় মারতাম। তারপর আরও 3টা বন্ধু বলে উঠল, পঙ্কজ রাগ করিস না, যেটা সত্যি সেটাই ও বলেছে, কোনো ভুল কথা বলিনি, তুই রাগ করিস না। তখন জুয়েল ঠান্ডা মাথায় আমাকে বলল, দেখ পঙ্কজ, তুই আমার বন্ধু, মানে তোর দিদি আমার দিদি। আমি অনেক মেয়েকে দিয়েছি, তুই সেটা ভালো করে জানিস। সেই জন্য তোকে বললাম যে তোর দিদির দিকে তুই লক্ষ্য রাখবি। তোর দিদির দিনকে দিনে যা অবস্থা হচ্ছে, সেজন্য বললাম। আমি বললাম, কি অবস্থা হচ্ছে এমন, যেহেতু এই সব কথা বলছিস? আমার দিদি অন্য কোথাও প্রেম করছে। তখন নাসির বলল, ব্যাপারটা যদি বলি খুলে, তুই রাগ করবি না তো বল। আমি বললাম, না, রাগ করব না। বলে ব্যাপারটা কি? তখন জুয়েল নাসিরের মুখ থেকে কথা কেড়ে নিয়ে জুয়েল বলতে শুরু করল, তুই হয়তো লক্ষ্য করেছিস ভাই, তোর দিদির সঙ্গে বড় হয়ে গেছে অনেক। যে কোনো লোক তো দিদির দিকে তাকালেই বলবে কোনো ছেলে হয়তো তোর দিদিকে রোজ দেয়, আর তোর দিদির পিছনে দেখেছিস। আমি বললাম, আমার দিদি কার সাথে সব করতে পারে? আচ্ছা, আমি একটু আমার দিদিকে ফলো রেখে তাদেরকে বলবো। ঠিক আছে, আমার দিদি কোথায় প্রেম করছে না করছে না, আমি মনে মনে ভাবলাম যে আমার দিদি কোথায় দিচ্ছেন সেটা একমাত্র আমি জানি। তারপর আমি জুয়েলকে জিজ্ঞাসা করলাম, এখন কাকে দেখছিস? জুয়েল বলল, কোনো মেয়ে পাচ্ছি না রে ভাই, একটা যদি মেয়ে পেতাম তাকে দিতাম। তখন আমার সব বন্ধুরা বলল, হ্যাঁ রে ভাই, এখন মেয়ে পাও দেয়, সব সময় নিজের কাজ করতে ভাল লাগে না। বলে সবাই একটু হাই নিঃশ্বাস ফেল। তারপর আড্ডা মেরে যখন বাড়িতে ফিরলাম, দিদি আমাকে বলল, তুই কি রোজই কলেজের আইডি কার্ড রেখে যাস? আমি বললাম, এই কদিন একটু ভুলভাল হয়ে যাচ্ছে। দিদি বলল, মনটা কোথায় থাকে, প্রেম করছিস নাকি? আমি বললাম, প্রেম আমার কপালে, সেটা ভাগ্যের ব্যাপার, এ জন্মে হয়তো আর কোনোদিন প্রেম করতে পারবো না। বলে আমি আমার ঘরে চলে এলাম। তারপর খাওয়া দাওয়া করে শুতে যাব। এমন সময় দিদি আমাকে বলল, আজকের কি সিনেমা দেখবি তুই? আমি বললাম, কি সিনেমা? দিদি বলল, আমার ঘরের ওপাশের জানালার পাশে কিছুক্ষণ পরে আসিস, জানালা খুলে রেখে দেব।
বলে দিদি চলে গেল। তারপর আমাদের বাড়ির সব লাইট অফ হয়ে গেল। তখন রাত 11টা বাজে। আমি দিদির কথা ভেবে দিদির ঘরে পাশের জানলার কাছে গেলাম, গিয়ে দেখলাম ঘরের ভিতর অন্ধকার। কিন্তু ঘরের ভিতরে কথাবার্তা হচ্ছে সেটা বুঝতে পারলাম। বাবা বলেছে তাড়াতাড়ি আমাকে খেতে দেয়। দিদি বলল আমি অন্ধকারে খেতে দেব না, আমি লাইট জ্বালিয়ে খেতে দেব। বলেই দিদি লাইটটা জ্বালিয়ে দিল। দেখলাম বাবা পুরো সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর বাবাকে খাবার দিয়ে আমার দিকে তাকিয়ে একবার বাবাকে খেতে দিল। বাবা খাবার খাওয়া শুরু করল। বাবা পাগলের মতো বলতে থাকল, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে, খুব মজা হয়েছে। তারপর দিদি আমার দিকে একটু তাকাল, তাকিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে দিল। দিদির সম্পূর্ণ হয়ে আমাকে ইশারা করে দেখাল। তারপর বাবাকে বলল, বাবা তোমার খাওয়া শেষ হয়েছে। আমার যে তখন কী অবস্থা বলে বোঝাতে পারছি না। বন্ধুরা তোমাদের কে? তখন আমার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে দিদির রান্না করা খাবার খাই। বাবা দিদির খাবার খেতে খেতে বলছে, তোর খাবার এত মজা হয় কেন রে? তোর 10টা ছেলে হলে তোর এই খাবার খেয়ে শেষ করতে পারবে না, আর আমি তো একটা বুড়ো মানুষ। বাবা তোমার দায়িত্ব মা মরা মেয়েকে সুখী করার, তোমার মেয়ের সুখে রাখার দায়িত্ব তোমার। বাবা এই সব কথাবার্তা শুনে মনে হলো দিদি আমাকে শুনিয়ে